নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। শুরু করছি বেঙ্গল লাইন। আর বেঙ্গল লাইনের প্রথমেই আজ আপনাদের দেখাবো ঠিক কি ইস্যু নিয়ে আজ আমাদের আলোচনা হতে চলেছে। তীব্র গরম, প্যাচপ্যাচে রোদ, তারই মধ্যে অবস্থা এবং তারই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে একের পর এক যে ছবি উঠে আসছে এসএসসি ভবনের সামনে থেকে, দাঁতে দাঁত চেপে লড়াই করছেন তারা। চাকরিহারাদের স্লোগানে গমগম করছে সল্টলেক চত্বর। আবার বৈঠকে বসলেন এসএসসি চেয়ারম্যান। আন্দোলন কি আরো চলবে সেই প্রশ্ন কিন্তু উঠছে, নাকি কিছু রাস্তা বার করতে পারবে সরকার? আজ যে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি, আপনারা দেখছেন গতকাল থেকেই কিন্তু দাঁতে দাঁত চেপে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। গোটা একটা দিন পেরিয়ে গিয়েছে। আমরা দেখেছি গতকাল থেকেই কিন্তু যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা নিয়ে টানাপোড়েন চলছিল। তারপর সেই তালিকা প্রকাশের সময়সীমা পেরিয়ে গেলেই আমরা দেখেছি তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এসএসসি ভবনের সামনে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই আন্দোলন চলছে এবং এই তীব্র গরম প্যাচপ্যাচে ওয়েদারের মধ্যে ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন এক চাকরিহারা। হকের চাকরির দাবিতে তবুও চলছে ধর্ণা। আচার্য সদনের সামনে এই ছবি গতকাল থেকেই উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে, এই তীব্র গরম তারই পাশাপাশি একের পর এক যে ছবি একদম কাঁদিয়ে তুলছে আমাদের, যে এইভাবে তাদের কি ভবিষ্যৎ সামনে সেই প্রশ্ন যেমন থাকছে। তারা একের পর এক যে অভিযোগ করছেন, তারা কি বলছেন এই মুহূর্তে? একেবারে স্নেহা, প্রথমেই তোমাকে আমি যে ছবিটা দেখাবো, দেখো এখানে একেবারে ব্যারিকেড দেওয়া হয়েছে, একেবারে গেট দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যাতে বেরোতে না পারে। এই ছবিটি দেখো, তার ওপারে দেখো প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং এখানে রীতিমতো শিক্ষকরা তারা কিন্তু রয়েছেন। তাদের যেটা দাবি যে সিদ্ধার্থ মজুমদারকে তাদের এখন বেরোতে দেওয়া হবে না, অর্থাৎ তাকে ভেতরেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হয়। আমি কিছু শিক্ষকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা গতকাল অর্থাৎ 24 ঘন্টা হয়ে গেল এই রোদের মধ্যে রয়েছে, নিজেদের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কি বলবেন? এখনো পর্যন্ত এই একজন অসুস্থ হয়ে পড়েছে। চুরি করলো সরকার, চুরি করলো কমিশন, তার দায়ভার আমরা কেন নেব? আর আমাদের ক্যান্সার রোগীর মতন ডেট বেঁধে দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বর, তারপর হচ্ছে আমাদের চাকরি বাতিল। আমরা চাই না, আমরা ফার্স্ট প্যানেলের ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট, কমিশন তার ব্যবস্থা করুক। আর যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের কোনো কিছু হলে সমস্ত দায় রাজ্য সরকার এবং কমিশনকে নিতে হবে, এটাই আমাদের দাবি। আমি আরো কিছু শিক্ষকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, আপনার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আপনাদের 21 তারিখ পর্যন্ত টাইম দিয়েছিল, তারপরেও দেখা গেল 24 ঘন্টা পেরিয়ে গেল, যোগ্য অযোগ্য আলাদা করা গেল না। সেই গতকাল থেকে আপনারা রয়েছেন, কি বলবেন? আমাদের তিনটে দাবি পরিষ্কার, 22 লক্ষ ওএমআর। একেবারে আপনার সঙ্গে থাকো। তৈরি আছে, এখনই বলছেন যে না আইন আমরা ওটা আন্দোলন এবং সাথে যে ওএমআর গুলো পাবলিশ করা হোক, তার বিষয়ে আগামীকাল ডিভিশন বেঞ্চে হিয়ারিং আছে। সেখানে মানে ভার্চুয়াল প্রেজেন্স হোক বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হোক, সেটার সম্ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে কালকের ওপরে আমরা তাকিয়ে থাকবো শুনানির ওপর। শুনানিতে কি হচ্ছে অবশ্যই দেখব, কিন্তু আমাদের দাবি থাকছে এটা করতে হবে। যেটা আমরা আরো জানলাম যে একটা আছে যে টেন্টেডরা স্কুলে গেলে আমরা স্কুলে যাব, সেই জায়গায় টেন্টেডদের টার্মিনেশনের ব্যাপারটা ডিপেন্ড করছে
বিষয়টাতে যে কেন উনি বললেন রিভিউ এর আগে যোগ্য অযোগ্য তালিকা দেবে না বা দেবেন না, কারণ আমরা ওটা চাইছি, এটা আমাদের দাবি এবং ওএমআর পাবলিকেশনটাও দাবি। আলটিমেটলি সবাইকে একটাই কথা বলবো, যাই হয়ে যাক, আমরা কি পাচ্ছি না পাচ্ছি একদিন দুদিনের জন্য এই লিস্ট ওই লিস্ট আমার জেনে লাভ নেই। আলটিমেটলি যারা চুরি করেছিল, যারা দায়ী আমাদের এই মানে পরিস্থিতির জন্য, যারা দুর্নীতি করেছিল এবং দুর্নীতি করে চাকরি করেছিল, সকলের দায়ে আজকে আমরা এখানে। তাই এই অথরিটি, এসএসসি, ডব্লিউবিএসসি, শিক্ষা দপ্তর এবং সর্বোপরি রাজ্য সরকার, এরা সকলেই দায়বদ্ধ থাকে কিভাবে আমাদেরকে বেতনে সারা জীবনের জন্য মানে রিটায়ারমেন্ট অবধি পুনর্বহাল রাখা যায়, অবস্থা তাদের যে কোনো মূল্যে করতেই হবে। এর বেশি আমাদের কিছু এই যে টোটাল সংখ্যাটা বললেন, একসঙ্গে দিয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখনো পর্যন্ত আন্দোলনে অনড় চাকরিহারারা। গোটা একটা দিন পেরিয়ে গিয়েছে, গতকাল রাত পেরিয়ে আজ রাত, কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে স্লোগান উঠছে তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে। তাদের দাবি একটাই, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হোক। এই মুহূর্তে যে ছবি উঠে আসছে আপনারা জানেন, আবারও আজ বৈঠকে বসেছিলেন তারা এবং চাকরিহারারা এখনো পর্যন্ত বাইরে আন্দোলনে অনড় রয়েছেন। এই প্যাচপ্যাচে গরমের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে আন্দোলনে অনড় চাকরিহারারা। আন্দোলনে অসুস্থ একজন, খাওয়া দাওয়ার বা মেডিসিনের সেই ব্যবস্থাটা আমরা দেখব, যা তাদের খাবার বাইরে থেকে এলে বা জল হোক, খাবার হোক, ওষুধ হোক, সেটা যাতে আলাও করা হয় সেটা আমরা দেখব। অবশ্যই দেখব। স্কুলে আমাদের দাবি পূরণ না হলে আমরা স্কুলে যাব না। দাবি পূরণ না হলে যতদিন না বুঝতে পারবো যে আমার স্বার্থ, আমার অধিকার সুরক্ষিত থাকবে, ততদিন স্কুলে কেন যাবো? আমরা কাউকে ঘেরাও কি করবে? চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় চাকরিহারারা। চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও আন্দোলনে অনড় চাকরিহারারা, এমনটাই জানিয়ে দিয়েছেন তারা। এই রাস্তা ছেড়ে তারা উঠবেন না, এই অবস্থান ছেড়ে তারা নড়বেন না, এমনটাই জানিয়ে দিলেন আন্দোলনরত চাকরিহারারা। আপনারা জানেন আজ আবারও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসে চাকরিহারাদের এক প্রতিনিধি দল ভেতরে বৈঠকে বসে এবং বেরিয়ে এসে তারা বললেন যে বৈঠকে পরও তারা বলছেন যে আন্দোলনে অনড় থাকবো, এই অবস্থান থেকে নড়ব না। গতকাল থেকেই যে ছবি উঠে আসছে, অবস্থানে অনড় চাকরিহারারা, এবং গতকালও আমরা দেখেছি বৈঠক এবং বৈঠকের পর বেরিয়ে এসে তারা অবস্থানে অনড় হবেন এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকেও দেখা যাচ্ছে, আজ আবারও বৈঠকে রাখা হয় তাদের,
বৈঠকের পর বেরিয়ে এসেও তাদের একই হুঁশিয়ারি, যতক্ষণ না পর্যন্ত ওয়েমার শিট প্রকাশ করা হচ্ছে, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে। একদিকে যখন অসুস্থ হয়ে পড়েছেন একজন, এই তীব্র প্যাচপ্যাচে গরম কাটাচ্ছেন, সবকিছু উপেক্ষা করেই কিন্তু আন্দোলনে অনড় থাকার হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনরত চাকরিহারারা। আজ আবারও বৈঠকে বসে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারারা, কিন্তু বেরিয়ে এসে তাদের আবারও একই সাফ কথা, তারা এই অবস্থান থেকে নড়বেন না, আন্দোলনে অনড় থাকবেন তারা। গতকাল এসএসসি ভবন অভিযান এবং তাদের গতকাল সন্ধে 6টায় ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেডলাইন বেঁধে দেওয়ার পরেও তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এসএসসি ভবনের সামনে, এবং তারপরও তাদের বৈঠকে ডাকা হয়। ভেতরে গিয়েছিলেন 13 জনের প্রতিনিধি দল। তারা বেরিয়ে এসে বলেন যে তাদের বলা হয়েছে 1 থেকে 3 রাউন্ড কাউন্সেলিং বৈধ, বাকি সব অবৈধ। এই বিতর্কের পরেই কিন্তু আমরা দেখেছি ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। আজ আবারও একইভাবে দেখা যাচ্ছে বৈঠকে ডাকা হলো তাদের, বৈঠকের পরেও তারা বেরিয়ে এসে বলছেন তারা অবস্থানে অনড়, যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে, তারা অবস্থানে অনড় থাকবেন। এই খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় ছোট বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। গতকাল থেকে এসএসসি ভবনের সামনে ঠায় বসে রয়েছেন আন্দোলনরত চাকরিহারারা। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরও কাটলো না জট। এখনো পর্যন্ত তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, অবস্থানে অনড় থাকবেন তারা। গতকালও বৈঠক হয়েছে, সন্ধে 6টায় ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ডেডলাইনের পরও কার্যত কোনো কাজ হয়নি। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের কথা বলা হলেও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হয়নি। আজ দেখা গিয়েছে গতকাল থেকে একইভাবে আন্দোলনে অনড় ছিলেন আন্দোলনরত চাকরিহারারা। আজ আবারও বৈঠকে ডাকা হয় তাদের। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরও তারা বলছেন যে চাকরিহারা শিক্ষকরা কি বলছেন শোনাবো। আমাদের পরিস্থিতিটা বুঝুন, প্রথমত পরিস্থিতি এরকম না। আন্দোলনে অনড় চাকরিহারারা, তারা বৈঠকের পরেও বলছেন আন্দোলন চলবে, কারণ এসএসসি তাদের লিস্ট তো পাঠানো হয়েছে, আমরা সেই লিস্ট জট কাটে, সেটার ক্লারিফিকেশনের আলটিমেটলি যেটা আমরা জানলাম দেখলাম যে স্কুল যেতে পারবেন না বা ইল্লিগালিটি টেন্টেড নয় কিন্তু ইল্লিগালিটির মধ্যে পড়ছে এরকমটা উনি বা করবেন বলছিলেন, সেই জায়গাতেই আমরা মানে সম্মত হয়নি। তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা, সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ইরেসপেক্টিভ অফ কাউন্সিলিং এর কোনো এর মধ্যে ব্যারিয়ার নেই, সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন
তারা স্কুলে যেতে পারবেন 31/12/2025। আমরা এতে শুধু কি সন্তুষ্ট? একদমই নয়, একদমই নয়। কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই 8 মাসের জন্য, তারপরে আমাদের দাঁড়িয়ে দেবে, এটা তো হতে পারে না। প্রথমে একটা কনক্লুশনে এসেছি, অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হলো, কিন্তু সেকেন্ড আমাদের তো আলটিমেটলি কোর্টে জয়ী। তিনি অলরেডি কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউয়ের আগে সেটা দেওয়া হবে না। স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন না, কারণ যেহেতু এডুকেশন, তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না। তাই এই ক্ল্যারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই নেব, চাইব। আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না, ছাড়ব না। এবং সাথে ওএমআর পাবলিকেশনের যে ব্যাপারটা আছে, যেটা অনেকেই চাইছে যে, এবং আমাদের দাবিও যে ওএমআর গুলো। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরও কাটলো না জট, তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই বলছেন চাকরিহারারা। গোটা একটা দিন পেরিয়ে গিয়েছে, তীব্র প্যাচপ্যাচে গরম সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে, কিন্তু তারপরেও সবকিছু উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। অবস্থানে অনড় চাকরিহারারা। আজ আবারও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক চাকরিহারাদের, এবং তারপরও জট কাটল না। যোগ্য অযোগ্য তালিকা যতক্ষণ প্রকাশ করা হবে না ততক্ষণ এই আন্দোলন চলবে, সাফ কথা জানিয়ে দিয়েছেন চাকরিহারারা। বৈঠকে জট কাটল না, অবস্থান চলবে চাকরিহারাদের, এমনটাই সাফ জানিয়ে দিলেন আন্দোলনরত চাকরিহারারা। গতকাল থেকে যারা এসএসসি ভবনের সামনে মাটি কামড়ে পড়ে রয়েছেন, তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আজ আবারও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক, এবং বৈঠকের পরেও যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার? যে ছবি আপনাদের দেখাচ্ছি এসএসসি ভবনের সামনে ছবি, এসএসসি চেয়ারম্যান ঘেরাও থাকবেন, এমনটাই বলছেন চাকরিহারারা। গতকাল থেকেই একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন আন্দোলনরত চাকরিহারারা। তারা বলে দিয়েছেন আজ এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরেও তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তারা অবস্থানে অনড় থাকবেন, তাদের আন্দোলন চলবে। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের, ভাগ্য ঝুলে রয়েছে তাদের। তাদের একটাই দাবি, তালিকা প্রকাশ করা হোক। এই খবরেই ফিরবো, তবে এখন সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় কাটলো না জট, ঘেরাও কর্মসূচি চলবে, অবস্থান কর্মসূচি চলবে, এমনটাই সাফ জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা আজ আবারও দেখলাম এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসেন তারা, কিন্তু বৈঠক থেকে বেরিয়েই তারা সাফ জানিয়ে দিলেন যে তারা যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। দেখো, তারা জানালেন যে চেয়ারম্যানের সঙ্গে তাদের কথা হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন 15,403 জন, অর্থাৎ এই 17,206 মধ্যে কিন্তু 15,403 জন তারা যোগ্য রয়েছে, এবং সেই যোগ্যরাই স্কুলে যাবে, তাদেরকে কিন্তু বেতন দেওয়া হবে, এমনটাই কিন্তু চেয়ারম্যানের তরফ থেকে তারা জানিয়েছেন। ছবিটা দেখাবো, তারা জানাচ্ছেন যে চেয়ারম্যানের এই কথাগুলো তারা সন্তুষ্ট নয়, কারণ তারা শুধুমাত্র 31শে ডিসেম্বর পর্যন্ত নয়, তারপরেও যাতে তারা তাদের চাকরি
দাবিনী একটু কথা বলবো যে চেয়ারম্যানের সঙ্গে তো একটু কথা বলবো যে চেয়ারম্যানের সঙ্গে তো বৈঠক হলেও কিন্তু আপনারা তো বলছেন সেই বৈঠকে সন্তুষ্ট নন। যোগ্য যারা লড়তে শেখায়, যোগ্য যারা লড়তে শেখায়, যোগ্য যারা লড়তে শেখায়। আরো রয়েছে চাকরিহারারা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। বলছি একটু কথা বলবো যে চেয়ারম্যানের সঙ্গে তো বৈঠক হলো কিন্তু আপনারা বলছেন যে সেই বৈঠকে সন্তুষ্ট নয়, কি বলবেন? হ্যাঁ ম্যাডাম বলুন। চেয়ারম্যানের সঙ্গে তো বৈঠক হলে উনি জানালেন যে কতজন যোগ্য তারা স্কুলে যাবে, কিন্তু তাতে তো সন্তুষ্ট নেই, আপনারা বলছেন অবস্থান চলবে। অবশ্যই সন্তুষ্ট নই, কারণ আমাদের দাবি একটাই যে ওএমআর পাবলিশ করতে হবে এবং টেন্টেড আনটেন্টেডদের লিস্ট আলাদা করে করতে হবে, যে কারণে আমরা প্রত্যেকে কিভাবে জানতে পারবো যে আমরা যোগ্য বা অযোগ্য। সেই জন্য তালিকাটা আমাদের বাধ্যতামূলক এবং এটা না হলে আমরা কখনোই এখান থেকে অবস্থান বিক্ষোভ তুলবো না। আমাদের দাবি আমরা আদায় করে নিয়েই যাব। আমরা রোদ জল ঝড় উপেক্ষা করে আমরা এখানে এই গরমের মধ্যে আমরা এই আন্দোলন কন্টিনিউ করবো, এটাই আমাদের কমিটমেন্ট। চেয়ারম্যানকেও কি আপনারা এখানে ঘেরাও করে রাখবেন? হ্যাঁ, আমাদের একদম ঘেরাও কর্মসূচি চলবে যতক্ষণ না উনি আমাদের প্রতিশ্রুতি পালন করছেন। উনি বললেন যে এমআইসি বলেছেন যে আমাদের লিস্ট পাবলিশ করা সম্ভব নয়, কিন্তু এমআইসি বলুক কি কে বলুক সেটা আমরা দেখবো না। ওনারা নিজেরা কমিউনিকেট করুক, ওনাদের কমিউনিকেটের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে, আমরা সেটা শুনতে পারবো না। তারা বলছেন চেয়ারম্যানকেও কিন্তু ঘেরাও করে রাখবে। একটু কথা বলবো যে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেও সন্তুষ্ট নেই, কারণ আপনারা বলছেন যতক্ষণ না অযোগ্যদের বরখাস্ত করে। আমাদের যে বক্তব্য, যারা অযোগ্য তাদেরকে অবিলম্বে টার্মিনেশন করতে হবে, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে তাদের আর চাকরি করা যাবে না। তো ওটা আমাদের দাবি যে ওদেরকে অবিলম্বে টার্মিনেশন পাঠাতে হবে এবং আমরা যারা যোগ্য তাদেরকে অবিলম্বে এসএসসিকে সার্টিফাইড লিস্ট তার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং 22 লক্ষ যে ওএমআরের কথা বলা হচ্ছে তার মিরর ইমেজ ওই এসএসসিকে পাবলিশ করতে হবে এবং যে রিভিউ হবে সেই রিভিউয়ে মানে সঠিক ইনফরমেশন দিয়ে আমাদেরকে সাহায্য করে আমাদেরকে যাতে পুনর্বহালের ব্যবস্থা করে, এটাই আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ। এবং আপনারা চাইছেন যে একেবারে পুরোপুরি যাতে আপনারা রিটার্ন পর্যন্ত সমাধান চাইছি, পুরোপুরি সমস্যার সমাধান। আমরা 8 মাসের জন্য আমরা পরীক্ষা দিইনি, আমরা পরীক্ষা দিয়ে পরিশ্রম করে চাকরি পেয়েছি, আমরা 60 বছরের জন্য চাকরি পেয়েছি। হ্যাঁ, ওই আমরা 8 মাসের জন্য ওই মাইনের জন্য আমরা মানে এইখানে আসিনি। আমরা এর পুরোপুরি সমাধান চাইছি। আপনারা কি স্কুলে যাবেন? আমাদের মানে যে সংগঠন যেভাবে নেতৃত্ব দেবে, সংগঠন যেভাবে বলবে আমরা সেই ডিসিশন পালন করব। এখন কি এখানেই আপনারা অবস্থান করবেন? হ্যাঁ, আপাতত এখানেই আছি আমরা। একেবারেই তারা বলছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা কোনোভাবেই তুলে নেবেন না যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি কি সলিউশন হচ্ছে সেই বিষয়ে তাদেরকে অবগত করা হয়। মেহবুবদা একটু কথা বলবো যে বৈঠক তো হলো কিন্তু আপনারা বলছেন যে অবস্থান চলবে এবং বিক্ষোভ চলবে, কি বলবে? আপনারা বলছেন বৈঠক তো হলো কিন্তু তাতেও সন্তুষ্ট আপনারা নয়, কারণ শুধুমাত্র যোগ্য কজন থাকছে জানানো হয়েছে। ওএমআর শিট পাবলিশ করা, যোগ্যদের তালিকা প্রকাশ আসবে কিনা তা জানানো হয়নি। কি বলছেন, এখন কি দাবি? আসলে এখানে আলোচনা একটা হয়েছে, আমাদের মিটিংটা এখনও বাকি আছে। আমরা একটা মিটিং করি, যতদূর জানা গিয়েছে 15,402 যেটা আনটেন্টেড টিচার্সদের যে তালিকা, সেই তালিকা ডিআইদের কাছে পৌঁছেছে আর তার বেসিসেই স্কুল যাওয়ার ব্যাপারটা আছে। সেখানে কিন্তু আর ওই কাউন্সিলিংয়ের প্রশ্নটাও থাকলো না। যদি এটা হয় তাহলে আমরা মিটিং করি, মিটিং করে সর্বতভাবে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত নেব, কিন্তু আন্দোলনটা জারি থাকবে যতদিন না রিভিউ থেকে আমরা জিতি। আন্দোলন কিন্তু কন্টিনিউ থাকবে। স্কুলে যাবেন কিনা সেই সিদ্ধান্ত আলোচনা করে নিয়ে স্কুলে গেলেও আন্দোলন হবে, শিফটিংয়ে যাবে, তারপরেও কিন্তু আন্দোলনটা থাকবে যতদিন পর্যন্ত আমাদের পুরোপুরিভাবে আমরা সহজ সমাধানে না আসতে পারি ততদিন। এসএসসির সামনে কি অবস্থান চলবে? নিশ্চয়ই মিটিং হোক, অবস্থান তো চলবেই, অবস্থান উঠবে না এখন। আরও রয়েছে একটু কথা বলবো যে বৈঠক তো হলো কিন্তু আপনারা তো সন্তুষ্ট নয়, কি দাবি জানাচ্ছেন এবং আন্দোলন পরবর্তীতে কিভাবে চালাবে? দেখুন, এসএসসি তার নিজের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা আমাদের মিটিংয়ে বসবো, কোর কমিটির মিটিং, সেই মিটিংয়ের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে যে আলোচনা করে যে আমরা পরবর্তী কী সিদ্ধান্ত নিতে চলেছি। সেটাকে স্কুল যাওয়া হোক, আমাদের আন্দোলন হোক বা পরবর্তী যে আমাদের আইনগত দিক আছে সেই সমস্ত দিকে কিন্তু মিটিং করে সিদ্ধান্ত করে সবাইকে জানাতে হবে। একেবারেই তারা আলোচনা করবেন, তারপর সিদ্ধান্ত। একটু কথা বলবো যে রাত ভোর আমরা দেখলাম আপনারা অবস্থানে বসে থাকলেন এবং তারপর অবশেষে এসএসসির তরফ থেকে বলা হলো যে একটা তালিকা তারা 17,206 জনে জমা দিয়েছিলেন, তাদের মধ্যে যোগ্য কারা, এবং আমরা জানতে পারছি 15,403 জন যারা যোগ্য, যারা স্কুলে যেতে পারবেন, বেতন পাবেন, কিন্তু এ থেকে আপনারা আদৌ সন্তুষ্ট?
না, আমরা চাইছি যে ওয়েবসাইটে পাবলিশ করা হোক যোগ্যদের লিস্টটা, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে কারা কারা যোগ্য আছে, মানে সেখানে যাতে অযোগ্য না ঢুকে থাকে সেটা আমরা দেখতে চাই নিজের চোখে। এবার ডিআরপিসি যে পাঠানো হয়েছে সেখানে তো আমরা জানতে পারছি না যে ওখানে অযোগ্য ঢুকে আছে কিনা বা আমাদের নামটা সেখানে আছে কিনা, আমরা সেটা জানতে চাই। সেটা চাই যে প্রকাশ্যে লিস্ট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রকাশের জন্য লিস্টে থাকে, সেটা আমরা নিজের র্যাঙ্ক অনুযায়ী সেই জিনিসটা দেখতে পারতো। প্রত্যেকে অ্যাকচুয়াল যখন রেজাল্ট পাবলিশড হয়েছিল তখন তো আমরা প্রত্যেকেই যে আমাদের যে র্যাঙ্ক কত বা আমাদের কোন কাউন্সিলিং আমরা চান্স পেয়েছি সেইটা আমাদের কাছে ওয়েবসাইট ডাউনলোড করা আছে। তাহলে আমাদের র্যাঙ্কের কোনো পরিবর্তন হলো কি না হলো সেটা কিন্তু যদি ওয়েবসাইটে দেয় তাহলে আমরা সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাবো। আর এখন আমাদের আরেকটা দাবি, সেটা হলো যে যত তাড়াতাড়ি সম্ভব যারা অযোগ্য তাদের টার্মিনেট করতে হবে, তাদের টার্মিনেশন লেটারটা ইস্যু করতে হবে। আর আমাদের যোগ্য অযোগ্যের যে লিস্টটা সেটা সার্টিফাইড করে ওয়েবসাইটে দিতে হবে। আপনারা কি মনে করছেন এই তালিকার মধ্যেও গড়মিল থাকতে পারে? হ্যাঁ, তালিকার মধ্যেও তো গড়মিল থাকতে পারে, যতক্ষণ না সেটা ওয়েবসাইটে পাবলিশড হবে তার সেই তালিকার মধ্যে কোনো গড়মিল আছে কি না আছে তো বুঝতে পারছি না। এই জন্যই তো আমাদের এটা দাবি যে সেটা ওয়েবসাইটে পাবলিশড হোক, তাহলে তার আগে পরে কারা আছে না আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো। তখন তার মধ্যে কোনো অযোগ্য ঢুকে গেছে কিনা সেটা আমরা তখন সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। খোলা আকাশের নিচে আন্দোলন তাহলে চলবে? হ্যাঁ, আন্দোলন এখন আমাদের চলছে যতক্ষণ না পর্যন্ত সার্টিফাইড কপি আমরা পাচ্ছি এবং যতক্ষণ না যে ওই অযোগ্যদের টার্মিনেশন লেটারটা ইস্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। একেবারেই তারা কিন্তু জানাচ্ছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের যে সার্টিফাইড কপি সেই কপি দেওয়া হয় ততক্ষণ আন্দোলন চলবে। আমি অন্যদিকে ছবিটা দেখাবো, তারা বলেছিলেন যে তারা অবস্থানও তুলবেন না এবং যেভাবে তারা গোটা এসএসসি ভবন তারা ঘেরাও করে রেখেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু তাদের এসএসসি ভবন তারা ঘেরাও করে রাখবেন এবং চেয়ারম্যান সহ যারা কর্মচারীরা ভেতরে রয়েছেন তাদেরকে কিন্তু একটু কথা বলবো যে বৈঠক তো হলো, কি সুরাহা হলো বা কি করবেন? সুরাহা হলো বলতে ওনারা একটা লিস্ট ডিআই অফিসে পাঠিয়েছে সমস্ত ডিআইদেরকে এবং সম্ভবত ওটা ডিআই মারফত হয়ে সেটা স্কুলগুলোতে যাবে, কিন্তু এখনও আমরা লিস্টটা দেখতে পাচ্ছি না, শুধু একটা নোটিফিকেশান দেখতে পেয়েছি। এবার আমরা বৈঠকে জানতে পারলাম ওনারা ওই লিস্টের মধ্যে থার্ড কাউন্সিলিং থেকেই রেখেছে, থার্ড কাউন্সিলিং থেকে তারপরেরগুলোকে রেখেছে। তো এখন দেখা যাক যে প্রকৃত লিস্টটা যতক্ষণ না ডিআইয়ের কাছে যাচ্ছে বা সেই ডিআই হয়ে স্কুলের এইচএমদের কাছে আসছে ততক্ষণ তো কিছু বলা যাবে না প্রকৃত লিস্ট। শিক্ষামন্ত্রী তো বলেছেন কোনো লিস্ট প্রকাশ্যে আনা হবে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী বলছেন যে কোনো যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করে ওয়েবসাইটে দেওয়া হবে না। এবার এই যে লিস্টটা আমাদের মূলত দাবি একটাই যে অযোগ্যদেরকে আমাদেরকে বাতিল করতে হবে ইমিডিয়েট চাকরি থেকে, তাদের বেতন বন্ধ করতে হবে যেটা সুপ্রিম কোর্টের রায় আছে, এবং যোগ্যদেরকে আলাদা লিস্ট দিতে হবে, এটা আমাদের দাবি। এবার শিক্ষামন্ত্রী উনি বিভিন্ন রকমের লিগ্যাল অজুহাত দেখিয়ে বলছেন যে এই লিস্ট পাবলিশ করা যাবে না। বেশ, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। আজ সমগ্র বিষয়বস্তু নিয়ে আমরা ফোনে কথা বলেছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন আমাদের শুনবো। যোগ্য অযোগ্য যারা অ্যাডভার্সলি অ্যাফেক্টেড এই তালিকা পাবলিশ না করায়, এই তালিকা আদালতে বহুবার সুযোগ দেওয়া সত্ত্বেও জমা না দেওয়ায় তারা দেখবেন না, তাদের দেখার দরকার নেই। কে দেখবেন তাহলে? আব্দুল নাসের খুড়ো? হ্যাঁ, আব্দুল নাসের খুড়ো দেখবেন? পিসির ভাইপো দেখবেন? এটা তো আজে বাজে কথা, দায়িত্ব জ্ঞানহীন কথা। এসব কথার কোনো মানেই হয় না। এসব যারা দায়িত্ব জ্ঞানহীন, এইসব প্রশাসক মমতা ব্যানার্জি এবং এই তার অন্যান্য লোকেরা, তারা এইসব কথা বলে বেড়াতে পারেন। কোনো দায়িত্বশীল লোক এসব কথা বলবেন না। তারা আগে ওটা পাবলিশ করে তাদেরকে বলবেন যে দেখে নাও তোমার জায়গাটা কোথায়। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, যে একটা রিভিউ পিটিশন করে এসছে ওই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তারপরে লাভ হওয়াটা অত্যন্ত কঠিন হয়ে গেছে। হবে না এ কথা আমি বলবো না, কিন্তু লাভ হওয়ার বিষয়টা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে পড়েছে। সরকার আদালত অবমাননা করেছে তো। জাস্টিস দেবাংশু বসাকের অর্ডার কবে? 1 বছরের বেশি হয়ে গেছে। তো তারা তো সেটা মানেননি। সেখানে তো ছিল যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে। সেই জন্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠছে।
কিন্তু তার মানে এই নয় যে এই যোগ্য অযোগ্য তালিকা বার করলে আদালত অবমাননার অর্ডার উঠবে। সুপ্রিম কোর্ট কোথাও বারণ করেছে যে যোগ্য অযোগ্য তালিকা বা প্রকাশ করা যাবে না? কোথাও বলেছে? এটা তো স্বচ্ছতার দাবি, ট্রান্সপারেন্সির ডিমান্ড। সরকার সবসময় নিজেদের বিপদটা বুঝতে পারছে যে যোগ্য অযোগ্য তালিকা পেলেই দেখা যাবে যে কতজন অযোগ্য তারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তারা এবার চিহ্নিত হয়ে যাবে এবং তারা যাদেরকে টাকা দিয়ে চাকরি কিনেছে তাদেরকে ধরবে। যেসব দালালরা ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে, ওনার হাতে কি জাদুকাঠি আছে আমি জানি না, যে উনি 1 মিনিটে সব মিটিয়ে দিতেন। আর যারা সুপ্রিম কোর্টে বসে আছেন তারা কিছুই জানেন না, তারা কিছুই মেটাতে পারলেন না, উনি সব জানেন। যত ভড়ংবাজি, কে চাকরি খেয়েছে পুরো ফ্যাক্ট তুলে ধরা হয়েছিল আদালতের সামনে একাধিকবার। আদালত মনে করেছে যে এরা টাকা দিয়ে চাকরি কিনেছে, এরা অযোগ্য, এরা দুর্নীতি করেছে, তাদেরকে বাদ দিয়েছে। ফাইনালি সুপ্রিম কোর্ট বলেছে যে না, এরা চাকরি করতে পারবে না। সুপ্রিম কোর্টের উপর মানুষ ভরসা রাখবে না? হ্যাঁ, আদালতে বেশের উপর ভরসা রাখবে? হ্যাঁ, ভাই তোর পিসির উপর ভরসা রাখবে? আন্দোলনকারীদের বার্তা দেবো, রাস্তা ছাড়বেন না, পথ ছাড়বেন না, আইন শৃঙ্খলা বজায় রেখে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আন্দোলন চালাচ্ছেন সেইভাবে আন্দোলন চালান এবং চালিয়ে যান যতক্ষণ না যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে বাধ্য হচ্ছে। আমি যতদূর বুঝতে পারছি এই সরকার অনেকটা ঘাবড়ে গেছে, এই সরকারের হাওয়া শেষ। এরা উল্টো পাল্টা বকছে এই যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে। এরা জানেও না যোগ্য অযোগ্যের তালিকার সঙ্গে সুপ্রিম কোর্টের মামলার কোনো সম্পর্ক নেই। এটা স্বচ্ছতার দাবি। ফিরবো এই খবর নিয়ে, তবে এখন সময় ছোট বিরতির, ফিরছি বিরতির পর। খবরের দিকে নজর রেখেছি। এসএসসি ভবনের সামনে যে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত অবস্থানে অনড় আন্দোলনরত চাকরিহারারা। সেই ছবি আজও উঠে আসছে। আজ আবারও বৈঠক হয়েছে, তবে বৈঠকের পরেও একইভাবে অনড়, আন্দোলনে অনড় চাকরিহারারা। চাকরিহারাদের আন্দোলনের সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাকরিহারাদের ক্লাসে ফেরার পরামর্শ, সরকারের ওপর ভরসা রাখার আবেদন। বিরোধীদের বললেন চাকরি খেকো, আমরা চাকরি দেব, ওরা চাকরি খাবে। আপনারা কেন রাস্তায় বসে আছেন? আপনারা ফিরে যান, ক্লাস করুন, প্রয়োজনে রিভিউ পিটিশনে যাব। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন।
আমাদের নজর থাকবে এসএসসি ভবনের দিকে, কি হচ্ছে কি হবে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের বেঙ্গল লাইন। এখন এই পর্যন্তই। রাত 8টায় নেশন টাইম দেখুন পম্পির সঙ্গে।